একটা সি প্যানেলে অথবা সাবডোমাইনে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে। আমি চাচ্ছি যা আছে সবগুলো রিমুভ করে দিয়ে আমি নতুন করে সেটআপ দেব। মনে করেন সেটআপ দেওয়া আছে, আমি আবারও দেওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে কি হয় একটু দেখেন। স্যার আরেকটু স্যার। বুঝছেন নাই? বলতেছি হ্যালো যে স্যার। হ্যাঁ, শুনতে না পাচ্ছেন? স্যার, অন্য একটু স্যার। আমরা যে হচ্ছে স্যার আমাদের হোস্টিং এ ফাইলগুলো রাখতেছি ফাইল থেকে স্যার, তো হ্যাঁ, ওখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখতেছি। হ্যাঁ। তো আমরা স্যার সাবডোমেনের নাম দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ছাড়া যদি স্যার এটা হয় সাবডোমেনের নাম দিচ্ছি, আর হুম। সাবডোমেনের জন্য একটা ফোল্ডার নিচ্ছি, যে আমাদের ফোল্ডারে ফাইলে একটা ফোল্ডার নিচ্ছি, ওটাতে আমাদের সাবডোমেনের জন্য আমাদের এইচটিএমএল সিএসএস গুলো রাখছি। এটাকে স্যার কিভাবে আমরা কানেকশন করতে পারি? ওই যে ওইভাবেই আপনি যে ফোল্ডারে রাখলেন সেই ফোল্ডারে নাম দিতে হবে। মনে করেন ডাব্লিউপি প্র্যাকটিস নামে একটা সাবডোমেন আছে, তাই না? এটা জি স্যার। এর ভিতরে আপনি আরেকটা ফোল্ডার নিছেন শপ নামে, তাহলে এই শপ লিখতে হবে। দেখেন অ্যাড্রেস। এখানে স্যার হচ্ছে সিএসএস এর যে লিঙ্ক আপটা করানো হয় স্যার ফোল্ডার ভিত্তিক স্যার, হ্যাঁ, তো হিসেবে। আপনার যেখানেই থাক সিএসএস, আপনার তো যে ফোল্ডারের ভিতরে থাকবে সেইখানেই যদি আপনার টোটাল কাজটা থাকবে, তাহলে আগের যে লিঙ্ক করা ছিল সেই লিঙ্কটাই হবে। এখানে নতুন করে সাবডোমেনের ভিতরে উঠাচ্ছি বলে লিঙ্ক চেঞ্জ হবে তা না। জি স্যার, আমাদের হচ্ছে পার্টটা ধরাই দিলে হয়ে গেল। হ্যাঁ, এই পার্টটা আপনার সিএসএস এও ধরাতে হবে না। আপনি যে কাজটা করছেন, আমরা কাজ করছি মনে করেন এই কাজটা করছি, যে এটা একটা কাজ করছি। এই কাজের ভিতরে কিন্তু জি স্যার। সিএসএস সব কিছু লিঙ্ক করাই আছে। আপনি জি স্যার। ওই সাবডোমাইনে ফুল প্যাকেটটাই উঠাচ্ছেন, এটা রিনাম করেন নাই, বা আমরা এটা উঠাচ্ছি, আনফরচুনেটলি সিএসএস ফাইলটা রিনেম করছেন। সেক্ষেত্রে আপনাকে লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে। যেহেতু আপনি কোনো কিছু চেঞ্জ করতেছেন না, ডাইরেক্ট এই প্লাগইন নামে ফোল্ডারটায় আপনি আপলোড দিচ্ছেন, সেক্ষেত্রে এটাকে আপনি কোনো লিঙ্ক চেঞ্জ করতে হবে না। কারণ এখানে ইন্ডেক্স এবং সিএসএস এর অ্যাড্রেসটা সেম, যে উভয় তারা প্লাগইন নামের একটা ফোল্ডারের ভিতরে আছে। যখন এই ফোল্ডারের কোনো নেম চেঞ্জ করবেন, তখন আপনাকে বলতে হবে যে এই ফোল্ডারের নামটা, যেহেতু এখন আছে জেএস, আপনি দিলেন জাভা স্ক্রিপ্ট, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে, উইদাউট চেঞ্জ করতে হবে না, যেহেতু এই ফাইলটা ডাইরেক্ট উঠতেছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কালকে হচ্ছে আমি দুটা কাজ একসাথে আপলোড করছি, তো দুটাতে ইন্ডেক্স লেখা আছে এইচটিএমএল, তো এক ঘন্টে আপলোড করার কোনো প্রবলেম হচ্ছিল স্যার, হ্যাঁ, এক এটা জায়গায় স্যার। দিলে তো হবে না, এক জায়গায় দিলে প্রবলেম হবে। এখন বুঝছি স্যার। তাহলে আমরা সি প্যানেলে গেলাম। আমরা চাচ্ছি যে একটা তৈরি করা আছে, সাবডোমেন তৈরি করা আছে, সেখানে আমরা জানি না ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে কিনা, বা আমরা জানিও ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে, আমরা আবার ট্রাই করতেছি নতুন করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে। কি প্রবলেমটা হয়, আমি ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে, ক্লিক করার পরে ডাইরেক্ট আমি ইনস্টলে ক্লিক করলাম, করে যা আছে সব কিছু ঠিকঠাক রেখে ইনস্টল দিচ্ছি। ও সরি, এখানে তো ইনস্টল দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা তো সাব ছিলাম, রাফাতের কাজটা তো আবার সমস্যা। আরাফাত আছো? আরাফাত? আচ্ছা, নাই। ওকে, আমি আবার ট্রাই করি। এখানে ইনস্টলে ক্লিক করে পার্টটা দেখে দিলাম যে এই যে ডব্লিউপি প্র্যাকটিস এটাতে আসেই। এখন যদি আমরা ইনস্টলে চাপ দিই, এই
এই যে একটা error, the following errors were found and installations already exist at এই যে এই address as per our records. তাহলে আমাদেরকে কি করতে হবে? টু রেইনস্টল দি অ্যাপ্লিকেশন প্লিজ আনইনস্টল দি এক্সিস্টিং ইনস্টলেশন। পূর্বে যে ইনস্টলেশন আছে ওইটা আনইনস্টল করতে হবে, দেন আমাদেরকে কী করতে হবে? আর নতুন করে ইনস্টল করতে হবে। আমরা এখানে যাব ওভারভিউ, এখানে গেলে দেখতে পাবো কোথায় কোথায় কি বলে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া আছে। এই যে wp.practice.arafat.sarkar.info এই সাবডোমেইনে অলরেডি দেওয়া আছে। এখন এটাকে রিমুভ করতে হলে আমাদেরকে এই যে এখানে রিমুভ নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে কি কি চাচ্ছি? রিমুভ ডিরেক্টরিটা রিমুভ হয়ে যাবে, রিমুভ ডেটাবেসটা রিমুভ হয়ে যাবে, রিমুভ ডেটাবেস ইউজার, যদি ডেটাবেসের ইউজারগুলো থাকে বা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এই তিনটাতে টিক চিহ্ন না দেওয়া থাকলে আমরা টিক চিহ্ন দেব। দেওয়ার পরে রিমুভ ইনস্টলেশন, তারপরে আবার বলতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু রিমুভ দিস ইনস্টলেশনস। ওকে, এখন রিমুভ হয়ে গেছে, দ্য ইনস্টলেশন ওয়াজ রিমুভ সাকসেসফুলি। ওকে, রিটার্ন টু ওভারভিউ, আবার আমরা ওভারভিউ যাব। এখন আমরা ইনস্টলে আবার ক্লিক করব, ক্লিক করে কোথায় দিতে চাচ্ছি? ডাব্লিউপি প্র্যাকটিসে দেওয়ার পরে কি কি নামে দেব এগুলো সেট করব, যা যা দরকার। অ্যাডমিন পাস এটাই রেখে দিলাম, দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। এখন ইনস্টল তাহলে পূর্বে যে ডেটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া যেটা ছিল বা যতটুকু কাজ করছি সেগুলো সব রিমুভ হয়ে গেছে। এখন আমরা নতুন করে আবার ইনস্টল করলাম। অনেকের প্রবলেম হচ্ছে সাবডোমেন তৈরি কিভাবে তৈরি করব, তাই হচ্ছে নাকি? সাবডোমেন তৈরি করে সেখানে ইনস্টল দিতে কারো কি সমস্যা হচ্ছে? আমাকে একটু জানাতে। কারো তো না স্যার। ওকে, তাহলে আমরা কমপ্লিটলি না স্যার। দিতে পারছি। এখন আমরা অ্যাডমিনে যাব এবং একটা ভিউ করে আসি কীরকম হলো। এই যে নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে যেরকম গেটআপ থাকে এটারও আছে, ডিফল্টভাবে একটা থিম ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা গতদিন দেখছি পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, তারপরে অ্যাপিয়ারেন্স, এখানের সব কয়টাই দেখছি, তাই না? সবটুকু দেখছি তো নাকি? স্যার জি স্যার। উইজেট কি দেখাইছি? না স্যার। না স্যার। আচ্ছা, উইজেট ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে এটা অবশ্যই থিমের উপর ডিপেন্ড করে। এই থিমটা যে থিমটা দেওয়া আছে এই থিমটার রাইট সাইড বার এটাকে বলা হয়, মোড পোস্ট এগুলো রাইট সাইড বারে দেখা যাচ্ছে কি আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, আর নিচে কিছু নাই, যে একটা ফুটার আছে। এগুলোকে বলা হচ্ছে উইজেট বলা হচ্ছে। এই উইজেটগুলো আমরা যদি না রাখতে চাই বা অন্য কিছু রাখতে চাই তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম দেখাচ্ছে ফুটার। এটা মূলত ফুটার হিসাবে ধরতেছে, কিন্তু এটা সাইড বার বলা হয় অনেক থিমেতে, এটাকে সাইড বার হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেহেতু এরা ডিরেক্টলি বলছে কি ফুটারে কি কি আছে না, ফুটার, ও আচ্ছা, এই টোটালটাকে ফুটার ধরা হয়েছে আর এটাকে মেইন কন্টেন্ট, সরি
এটাকে মেইন কন্টেন্ট ধরা হয়েছে আর এটাকে বলা হয়েছে ফুটার। ফুটার দুইটা আছে, একটা হলো লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। এইখানে এই যে ফুটার 1 ফুটার 2 নামে দুইটা জিনিস দেওয়া আছে। ফুটার 1-এ দেওয়া আছে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট আর হলো রিসেন্ট কমেন্টস। দেখি তাই আছে কিনা। এই যে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস। আর ফুটার 2 এটাকে 2 হিসাবে ধরা হয়েছে। 2টার মধ্যে দেওয়া আছে কি আর্কাইভ ক্যাটাগরি মেটা। তো আমরা চাইলে এগুলো রিমুভ করতে পারি, অথবা চাইলেই আমরা এখানে অনেক অপশনস আছে, এই অপশনগুলো ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি সার্চ বক্সটা এখানে রাখবো না। ক্লিক করার পরে সার্চ বক্সে ক্লিক করার পরে এখান থেকে যদি ডিলিট করে দেই চলে যাবে। আমরা এখান থেকে ক্যালেন্ডার চাচ্ছি, ক্যালেন্ডার এখানে আমরা সেট করে দিতে পারি। এখানে আমরা একটা টাইটেল দিতে পারি ক্যালেন্ডারের, কি নাম, ক্যালেন্ডার দিয়ে সেট দিলাম, এটা টাইটেল। এখন যদি এখানে রিলোড দেই, সার্চ বক্স উঠে গিয়ে এই যে ক্যালেন্ডার শো করতেছে এখানে। এগুলো ডিফল্ট করা আছে। তারপরে আমি চাচ্ছি যে হলো রিসেন্ট পোস্ট রাখবো না, এখানে পিকচার দেখাবো। তাহলে এটাকে এরকম ছেড়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে যদি আমরা ইমেজ এটা নিয়ে যাই ছেড়ে দেই, ছেড়ে দিয়ে যদি এখানে একটা টাইটেল দেই ইমেজ দিলাম, তারপর অ্যাড ইমেজ, কি ইমেজ দেখাতে চাচ্ছি এখান থেকে ক্লিক করে কয়েকটা ইমেজ আমরা নিই। কিছু ইমেজ আমরা নিয়ে নিই, আমাদের দরকার হবে, এই জন্য আপলোড দিলাম সবগুলো। স্যার সাইটের মধ্যে এভাবে ছবি রেখে দিলে কি সাইটের কোনো মানে স্লো বা ফাস্ট হওয়ার হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই। আছে? বেশি ছবি আপনি উঠাবেন কেন, স্টোর আপনার কমে যাবে। সো যে কয়টা লাগবে সে কয়টাই উঠাবেন। আচ্ছা, আমি এই ইমেজটা দিলাম, সিলেক্ট করে অ্যাড টু উইজেট, এই যে ইমেজটা আসছে সেভ দিয়ে দিই। এখানে রিলোড দেন, দেখুন ইমেজ আসছে। তো এইখানে যে অপশনগুলো আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন সব। একটা লেখা দিতে চাচ্ছেন আপনি এখানে নিজে ছেড়ে দেন, কি লেখা দিতে চাচ্ছেন সেই লেখাটার টাইটেল, দিস ইজ কেবি ম্যাজিক ওয়েব দিলেন, সেভ দিয়ে দেন, রিলোড দেন, এই যে ওইটা আসছে। তাহলে উইজেটগুলো বুঝতে পারছেন? হ্যালো, এগুলো কি জি স্যার। তাহলে এগুলো প্রয়োজন অনুযায়ী জি নিতে। জি স্যার। আপনি যদি এগুলো না চান এগুলো ডিলিট করে দিলেন, আমি চাচ্ছি না। তবে এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনার থিমের উপর, থিমটা দেখতে কেমন হবে সেটা। তবে আপনি চাইলেও বসাতে পারবেন। আর আমরা কি চাইলে স্যার আমরা কাস্টম উইজেট নিয়ে আসতে পারবো না, অথবা কোনোখান থেকে থিম ফরেস্ট থেকে উইজেট দিতে পারবো না? হ্যাঁ, দিতে পারবেন, কাস্টমও করতে পারবেন। দেখেন শুধু মূল পেজ, কোনো উইজেট নেই। এই ছিল উইজেট। আপনারা এগুলো ব্যবহার করে করে দেখবেন কোনটার কি, তাহলে বুঝতে পারবেন।
আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড দেখাইছি, মেনুজ দেখাইছি, কাস্টমাইজ দেখাইছি, থিম এডিটর দেখায় নাই, প্রিমিয়াম থিম দেখায় নাই। আচ্ছা, এগুলো পরে। প্লাগইনস, প্লাগইনস কি কি প্লাগইনস এটাতে দেওয়া আছে বা ইউজ করা আছে, বা আরও যদি আপনি প্লাগইন ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লাগইনস প্রয়োজন হবে। প্লাগইনসে এই যে আপনি এখান থেকে সার্চ দিয়ে আপনার যে প্লাগইনসগুলো প্রয়োজন, আমরা তো এখনও বুঝি না প্লাগইনস কি, কীভাবে এটা এইগুলো কাজ করে, আমরা ধীরে ধীরে বুঝবো। তো আমরা জেনে রাখি যে জি স্যার, সেটাই তো। যে কাজগুলো, একটা প্লাগইন ইনস্টল দেওয়া, সেটা অ্যাক্টিভ করা, ডিঅ্যাক্টিভ করা, ডিলিট করা, সেই জিনিসগুলো আমরা কই পাবো? প্লাগইনস নামে যে অপশন আছে সেই অপশনে গেলে আমরা টোটাল জিনিসটা ওভারভিউ দেখতে পাবো। কোন প্লাগইনসটা আছে, কোন প্লাগইনসটা অ্যাক্টিভ করা আছে, কোন প্লাগইনসটা ইনস্টল দেওয়া আছে বাট অ্যাক্টিভ নাই। আরও যদি আমরা প্লাগইনস চাই তাহলে কি করতে হবে, সব জিনিসগুলো প্লাগইনসের মধ্যে থাকে। যেমন আমাদের পেজে যত কয়টা পেজ আছে, কোন পেজের কী কাজ আছে, কোনো পেজ এডিট করতে হলে কী করতে হবে, কোনো পেজ ডিলিট করতে হলে কী করতে হবে, কোনো পেজকে হলো ট্রাস্টে রাখতে হলে কী হবে, সব ওভারভিউ দেখতে পাই পেজ থেকে। ঠিক তেমনি স্যার একটা কোশ্চেন ছিল। প্লাগইনস যত আপনি ইউজ করবেন বা প্লাগইনসের ওভারভিউটা দেখবেন প্লাগইনস এই অপশন থেকে। বলেন। স্যার প্লাগইনস মানে থিম রিলেটেড রিকমেন্ডেড যে প্লাগইনস গুলো আছে এগুলা বাদে বাকিগুলা কি মানে আমরা চিহ্নিত করতে পারবো এবং ওগুলা কি থাকবে না ডিলিট করে দেবো? যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে রেকমেন্ডেড, ডিফল্ট কিছু প্লাগইন থাকে। যেগুলো দরকার সাজেস্ট করবে যে এই প্লাগইনসটা এই থিমের জন্য দরকার, এই থিম এই প্লাগইন ছাড়া কাজ করবে না, আপনাকে অবশ্যই এই প্লাগইনটা দিতে হবে। এর আপনার ওই কাজটা করতে আরও কোনো অনেক প্লাগইন প্রয়োজন হতে পারে, সেই প্লাগইনগুলো কি করতে পারবেন, ইউজ করতে পারবেন বা রেখে দিবেন। স্যার ডিফল্ট কিছু থাকে এগুলা কি হ্যাঁ, রেখে দেবো না অবশ্যই ডিলিট করে দেবো? অবশ্যই ডিফল্টগুলো রাখতে হবে, কারণ ওই থিমটা চলেই ওই প্লাগইন দিয়ে। যেমন আমরা আজকে অ্যাডমিন সিডনি নামে একটা দুইটা থিম আছে, এই থিমগুলো আজকে দেখব। এই থিমটা নিয়ে যদি আপনি কাজ করতে চান ডেফিনেটলি আপনাকে এই প্লাগইনটা লাগবে, যারা এই ইনারা যে প্লাগইনটা সাজেস্ট করবে। উইদাউট আপনি এটাকে এডিট করতে পারবেন না বা কাস্টমাইজ করতে পারবেন না। বুঝতে পারছি? প্লাগইনটা অবশ্যই রাখতে হবে, যে জি স্যার। লাগবে না সেগুলো ডিলিট করে দেন, নো প্রবলেম। তো প্লাগইনস সম্পর্কে যাবতীয় জিনিস আমরা এই প্লাগইন অপশনে গেলে আসলে আমরা দেখতে পাবো। ইউজার্স, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ইউজার্স অ্যাড করতে পারবো। ইউজার্সটা কি, আমরা যখন এটাকে সেট আপ দিলাম তখন একটা অ্যাডমিন এবং পাসওয়ার্ড নামে একটা লগ ইন ইনফরমেশন দিতে পারতেছি। তো এইটাতে আপনারা মনে করেন 4-5 জন মিলে কাজ করতেছেন, তো কে কতটুকু কাজ করতে পারবে একটা লিমিটেশন দিতে চাচ্ছেন। যিনি অ্যাডমিন তিনি সব কিছু কাজ করতে পারবে, সব দেখতে পারবে, কিন্তু আপনি চাচ্ছেন এমন একটা ইউজার তৈরি করব যে ইউজার শুধুমাত্র পোস্ট করতে পারবে এবং কমেন্টগুলো নিয়ে কাজ করতে পারবে, আর কিছু দেখতে পারবে না, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, একটা লিমিটেশন। তাহলে কি হবে, দায়িত্ব ভাগ করা থাকলো, কেউ পোস্ট করবে, কেউ পেজগুলো অ্যানালাইসিস করবে, ডিজাইন করবে, কেউ হচ্ছে প্লাগইনগুলো আপডেট করবে, আবার কেউ ফুল জিনিসটা দেখতে পারবে। আপনাদেরকে যখন বায়ার কাজ দেবে তখন একটা ইউজার্স তৈরি করে দিতে পারে, যে আপনি মনে করেন সফটওয়্যারটা তৈরি করাই আছে, ওয়েবসাইটটাও তৈরি করা আছে, এখানে কিছু পোস্ট দিতে হবে, বলবে যে আমার ওয়েবসাইটে 100টা পোস্ট দিয়ে নিব, তার জন্য $10 দিব, আপনি রাজি আছেন? আপনি যদি বলেন হ্যাঁ, তখন কিন্তু আপনাকে ফুল কন্ট্রোলিং সিস্টেমটা দিবে না, কারণ আপনি নষ্ট করে দিতে পারেন। সে শুধু পোস্ট করা যায় কিভাবে ওইটুকু অপশন আপনাকে দিয়ে দিল। এই জন্য আমাদের এখান থেকে ইউজার্স কিভাবে তৈরি করব, তাহলে একটা আছে যিনি অ্যাডমিন, যিনি ফুল জিনিসটা দেখতে পাচ্ছে। তারপরে যদি আমি একজনের নামে ইউজার্স তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, অ্যাড নিউ ক্লিক করব, করার পরে কি
রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড। ইউজার নেম দিতে হবে, কী নামে আপনি ইউজার তৈরি করতেছেন। আমি দিলাম এবি মাজিদ, তারপরে একটা মেইল দিব, ফার্স্ট নেম, এগুলো রিকোয়ার্ড নয়, দিলে হবে না দিলে হবে। দিলাম। ইসলাম, ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে দিতে পারি। এখানে পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, এই ক্লিক করলে একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে। আপনি চাচ্ছেন যে ওকে একটা পাসওয়ার্ড দিব, তাহলে আপনি এখানে এবি মাজিদ একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন, তৈরি করে দিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম। তাহলে সে কি করবে, এই নেম দিয়ে এবং এই ইউজার নেম দিয়ে সে লগ ইন করতে পারবে। এই যেখানে লেখা আছে কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড, ওকে আমি এই উইক পাসওয়ার্ডটাই চাচ্ছি, যেটা হয়েছে সেটাই। তারপরে হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশান, আমি ইউজার তৈরি করলাম, এর ইমেইলে মেইল যাবে কি না, যে আমি যে ইনফরমেশনগুলো তৈরি করলাম সেই ইনফরমেশনগুলো সহ তার মেইলে একটা মেইল যাবে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। যদি চাই যে না কোনো মেইল যাওয়ার প্রয়োজন নেই, তাহলে দিব না। তারপরে রোলটা কি হবে, এই কতটুকু কাজ করতে পারবে, এই সীমাবদ্ধতা কতটুকু, এইটা সিলেক্ট করতে হবে এখানে। সাবস্ক্রাইব মানে এই ওয়েবসাইটটা ভিজিট করতে আমরা অনেক ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে দেখা যায় একটু পরেই বলে কি ইওর ইমেল নেম বা ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করুন, উইদাউট এটা ভিজিট করতে পারবেন না। তো আমি যদি এই ইউজারকে শুধুমাত্র কি সাবস্ক্রাইবার মানে দেই, তাহলে শুধু দেখার জন্য তাকে একটা সাবস্ক্রাইব করতে হবে। আবার এখানে কন্ট্রিবিউটর, অথর মানে সব জিনিসগুলো দেখতে পারবে। এডিটর দিলে কিছু কিছু অপশান দেখতে পারবে, যে এডিট করার বিষয়গুলো সেগুলো দেখতে পারবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর দিলে অল, মানে এখানে প্রত্যেকটা অপশনের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা অনুযায়ী সে চলতে পারবে। আপনারা সবগুলো দিয়ে দেখবেন কোন জিনিসের কতটুকু। যেমন আমরা একটু দেখি, সাবস্ক্রাইবার না, আমরা কন্ট্রিবিউটর দিলাম, ঠিক আছে, দিয়ে অ্যাড ইউজার ক্লিক করলাম, ওকে অ্যাড ইউজার হয়েছে। এখন আমি অ্যাডমিন থেকে লগ ইন করে আসি, আমরা একটু লগ আউট করে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখি কী কী অপশন দিচ্ছে। আমরা দিলাম কন্ট্রিবিউটর, ওকে লগ আউট করলাম। এখন লগ ইন কর, এবি মাজিদ কি দিছিলাম, এবি মাজিদ @123। এই যে দেখেন কতটুকু দিচ্ছে, পোস্ট কমেন্ট প্রোফাইল টুলস, আর অন্য কিছু দেয় না। তাহলে এটা একটা সীমাবদ্ধতা। তার মানে অল পোস্ট দেখতে পাবে, অল পোস্টে যায় কী কী করতে পারবে, শুধু ভিউ করতে পারবে, বাট এডিট ডিলিট কিছু করতে পারবে না। আবার অ্যাড নিউ, একটা পোস্ট সে দিতে পারবে, পোস্ট দেওয়ার অপশনটাও ইনাবল করা আছে। আচ্ছা, পোস্ট দেওয়ার সিস্টেম আমরা দেখছি। যাই হোক, তাহলে এতটুকুই তাকে দেওয়া হচ্ছে, পোস্ট করতে পারবে কিন্তু এডিট ডিলিট কিছু করতে পারবে না। কমেন্ট দেখতে পারবে, কিন্তু এটাতে এডিট ডিলিট অপশন আছে কিনা দেখি। এটাতে কোনো এডিট ডিলিট অপশন নাই। তাহলে এই ইউজারের রোলে এতটুকুই পাচ্ছি। আবার আরেকটা ইউজার তৈরি করব, লগ আউট করি, অ্যাডমিনে ঢুকি, অ্যাডমিন পাস, আবার যদি যাই ইউজার্স, আবার এটাকে এডিট করি, এডিট, এই যে রোলটা একটু চেঞ্জ করে দেই, অথর দিয়ে দেখি, আপডেট, আবার লগ আউট করি,
আবার দেই এবি মাজিদ, এবি মাজিদ @, 1 2 3 অথর দিলাম, কি কি দেখায়, এই যে অথরের আবার মিডিয়া দিছে, পোস্ট মিডিয়া কমেন্ট। এখন পোস্টে যাই, তখন শুধু ভিউ ছিল, এখন কি আছে, এখনও ভিউ আছে, শুধুমাত্র একটা অপশন অ্যাড হয়েছে মিডিয়া। মিডিয়াতে গেলে কি করতে পারবো, এই যে অ্যাড করতে পারবো, কিন্তু ডিলিট এডিট কিছু করতে পারবো না। এটাই হচ্ছে রোল। আরেকটা দেখি, ব্যাপারগুলো বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। সেগুলো পাওয়া যাচ্ছে স্যার। এডিটর আপডেট, লগ আউট। এখন পেজটাও দিছে, এখন মেবি এডিট করা যাবে, এই যে ক্যাটাগরিও দেওয়া যাবে, যে এডিট, এডিট কুইক এডিট ট্রাস্ট ভিউ, কিন্তু ডিলিট করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে এডিট রোল। আবার যদি আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিই, তাহলে সব কিছুই করতে পারবো। এই যে এখন সব অপশনগুলো আসছে। এই ছিল ইউজার্স। আচ্ছা, প্রোফাইল দেখবো, তার আগে অ্যাডমিনে ঢুকে প্রোফাইলটা দেখি। এখানে অ্যাড নিউ তো বুঝলাম, অল ইউজার্স মানে কতগুলো ইউজার্স আছে সেগুলোকে এডিট ডিলিট করতে পারবো, অ্যাড করলে নতুন করে অ্যাড করতে পারবো। এখন প্রোফাইল, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রোফাইল মানে যে ব্যক্তি লগ ইন করে আছে তার প্রোফাইল। ভিজুয়াল এডিটর, আপনি যখন আপনার পেজটা ওপেন করে আসেন, এখানে এডিটর, এই যে এটাকে একটা এডিটর বলা হয়, এই এডিটরটা আছে। এখান থেকে যদি আমি ডিসেবল দিই ভিজুয়াল এডিটর হয় রাইটিং দিয়ে, যদি আমি আপডেট দিই, এখন যদি রিলোড দেই, কি হলো, প্রোফাইল আপডেট ভিজুয়াল এডিটর। আচ্ছা, রাইটিং করতে নেবে, এইটা শো টুলবার হয় ভিউ সাইট, ও আচ্ছা এটা ওইটা অপশন, এটা অন্য একটা অপশন। আচ্ছা, এটা ডিসেবল না করে দিই। সিনটেক্স এটাও লাগবে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, যখন আমরা এডিট করব পেজ কোনো একটা এডিটর দিয়ে, তখন মানে এই ওয়েবসাইটটাকে আমরা এডিটর দিয়ে এডিট করব কি না, যখন আমরা কোনো কিছু লিখব সেক্ষেত্রে এইটা বোঝাচ্ছে। এখন এই মানে এডিটরটা আমরা যখন ভিউ করতেছি, লগ ইন করা আছে, ফলে এটা দেখাচ্ছে। এটা থাকবে কি না এটা ডিপেন্ড করে যে এখান থেকে
শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এটা দিয়ে যদি আমরা আপডেট করে দেই, এখন রিলোড দেন, এই যে ওই জিনিসটা চলে গেল। এখান থেকে কিছু জিনিস কন্ট্রোল করা যায়। আচ্ছা, কিবোর্ড শর্টকাট, ইনেবল কিবোর্ড শর্টকাট ফ্রম কমেন্ট মডারেশন, আচ্ছা এগুলো এখন লাগবে না। ইউজার অ্যাডমিন, ইউজার নামটা আমরা অ্যাডমিন দিছিলাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ অ্যাডমিন হিসাবে আছে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ইমেল অ্যাড্রেসটা কী দেওয়া ছিল, ওয়েব অ্যাড্রেসটা কোনটা ছিল, ওয়েবসাইট, তারপরে হচ্ছে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন যদি দিতে চাই, পিকচার যদি দিতে চাই, এখানে কোনো পিকচার নাই, লেখা আছে কি অ্যাডমিন, এখানে যদি কোনো পিকচার দিতে চাই এখান থেকে সেট করে দিব, একটা পিকচার দিই। আচ্ছা, এই পিকচার দিতে অন্য একটা সাইডে অ্যাকাউন্ট খুলতে হয়, পরে এগুলো দেখব। তারপরে নিউ পাসওয়ার্ড, এখান থেকে আমরা আগেকার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, এই ছিল প্রোফাইলে। তারপরে কি অ্যাডমিন কালার স্কিমা, মানে কি কালার থাকবে এই কালারটা এখান থেকে ডিফাইন করতে পারবো। এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো বেশি না জানলেও হবে। এখন টুলসে যাই, টুলসটাও ডিপেন্ড করে কোনো একটি থিম বা কোনো একটি এডিটর বা প্লাগ ইন ইউজ করলে এগুলো থাকে, এগুলো লাগে। তাছাড়াও আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস এরা দিয়ে দিচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট। মনে করেন আমরা গতদিন কিছু পোস্ট দিছিলাম, ইমেজ ইনসার্ট করছিলাম, তারপরে হচ্ছে ভিডিও মেবি আপলোড করি নাই, তো আমরা চাচ্ছি এই ইনফরমেশনগুলো অন্য একটি ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করব, অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাব ইনফরমেশনগুলো। সেক্ষেত্রে টুলসের ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হবে আগে, যে আমার এই সাইটে যে জিনিসগুলো আছে, ক্লিক করি, আমার এই সাইটে যে জিনিসগুলো আছে সেগুলো আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, নিতে চাচ্ছি। যেমন এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলো নিব, পোস্টে ক্লিক করলে আবার দেখাচ্ছে কি ক্যাটাগরি নেবেন, অল, না যে ক্যাটাগরিগুলো আমরা তৈরি করবো সেই ক্যাটাগরি, কোনো একটা ক্যাটাগরি ইনফরমেশন, তো আমরা যাচ্ছি অল। যত পোস্ট আছে সব, সেটা ইউজার দেখ বা অথর দেখ বা অ্যাডমিনিস্ট্রেটর দেখ, সেটা দেখার বিষয় নেই, যতগুলো পোস্ট আছে সব নিতে চাচ্ছি। এখান থেকে আপনি নির্ধারিত কোনো ক্যাটাগরির পোস্ট, কোনো অথরের পোস্ট, এই যে অ্যাডমিন এই ইউজারের কোনগুলো পোস্ট নেবেন, যে এই ইউজার যেগুলো করছে সেগুলো না অ্যাডমিন করছে, আমি যদি সব চাই সব। আবার স্টার্ট ডেট, ইন ডেট, যে আমি 2020 সালে থেকে শুরু করে 2021 সালে পর্যন্ত বা 19 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত আমি এই ডেটের মধ্যে যে পোস্টগুলো আছে সেগুলো নেব। স্ট্যাটাস, পাবলিশড যেগুলো আছে সেগুলো, না শিডিউলে আছে সেগুলো, না ড্রাফটে আছে, না পেন্ডিং আছে, না প্রাইভেটে আছে, অল করে দিলে সবগুলোই কী হবে, আমরা এক্সপোর্ট করতে পারবো। তাই এখানে অপশন, আপনি পোস্ট নেবেন কি না, আপনি পেজ নেবেন কি না। আপনি যদি পেজ নিতে চান, সেম অথরের পেজগুলো, না অ্যাডমিনের, না ইউজারের। তারপরে এখানে ডেট ওয়াইজও নিতে পারবেন, স্ট্যাটাস অনুযায়ীও নিতে পারবেন। মিডিয়া, আপনি হলো কোন মিডিয়াগুলো নিতে চাচ্ছেন, কত তারিখের মিডিয়াগুলো, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে সেই মিডিয়াগুলো কী করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এই যে এক্সপোর্টকৃত ডেটাগুলো, এগুলোতে ইউজ করতে হবে, বা অন্য একটা ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করে নিছেন সেগুলোকে ইম্পোর্ট করতে হবে, সেক্ষেত্রে এই ইম্পোর্ট অপশনটা আমাদের প্রয়োজন হয়। এই যে এখন সার্চ দি প্লাগ ইন ডিরেক্টরি, এগুলো করার জন্য, যেমন ব্লগার বা ব্লগ যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে এই একটা প্লাগ ইন প্রয়োজন হবে বা টুলসের প্রয়োজন হবে, উইদাউট আপনি করতে পারবেন না, আগে ইনস্টল দিতে হবে। ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ কনভার্টার, এটাকে ইনস্টল দিতে হবে।
তো এগুলো আমরা ধীরে ধীরে সব জানবো, প্রয়োজন পড়লে এক একটা আমরা ইউজ করব, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা। শুধু আমরা নলেজে রাখলাম কি, যে যদি আমার এই ওয়েবসাইট থেকে কোনো ডেটা এক্সপোর্ট করতে হয় তাহলে কোথায় আসতে হবে, টুলসে আসে এক্সপোর্টে চাপ দিয়ে কোন জিনিসগুলো এক্সপোর্ট করব সেটাও বলে দিতে পারবো। আবার যদি কোনো ওয়েবসাইটের ডেটা ইম্পোর্ট করতে চাই ওয়েবসাইটে, তাহলে আমরা ইম্পোর্ট করব কোথা থেকে, টুলস থেকে। আমরা ইম্পোর্ট এক্সপোর্ট সবই করব। আচ্ছা, অ্যাভেলেবল টুলস, এখানে এখন আর থিম দেই নাই, থিম দিলে এগুলো আসবে সবগুলো। আচ্ছা, সেটিংসে যাই। সেটিংস, জেনারেল, সেটিংস থেকে জেনারেল। সাইট টাইটেলটা কি, মাই ব্লগ। ওই যে আমরা যখন ইনস্টল দিছিলাম তখন এ এ হলো নামটা দিছিলাম মাই ব্লগ, ট্যাগলাইন দিছিলাম মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তারপরে নর্মালি এটা অ্যাড্রেসটা নিয়ে নিছে যে কোথায় ইনস্টল হলো, সাইট অ্যাড্রেসটা কি। এই দুইটা ইম্পর্ট্যান্ট, কারণ যখন একটা সি প্যানেল থেকে বা একটা প্যানেল থেকে অন্য আরেকটা সি প্যানেল বা আরেকটা কি বলে সাবডোমেইনে যখন পার করব, তখন এই জিনিসটা খুব দরকার। এখান থেকে যখন আমরা এক্সপোর্ট করব কোনো ডাটা, তখন এই জিনিসগুলোই থাকবে, এই টাইটেলগুলোই দেওয়া থাকবে। বাট আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টাইটেল তো সেখানে তো ইউআরএল এটা হবে না, সেখানে অবশ্যই অন্য একটা যে ডোমেইনে নিয়ে যাচ্ছি বা যে সাবডোমেইনে নিয়ে যাচ্ছি সেটা সাবডোমেইন হবে। ওই সাবডোমেইনের নামটা এখানে তখন বসে দিতে হবে যখন আমরা এই ডেটাগুলো এক্সপোর্ট করব। আচ্ছা, এখানে আমরা তাহলে সেটিংয়ে জেনারেল সেটিং থেকে পাচ্ছি কি, এলো সাইট টাইটেল, ট্যাগলাইন, তারপর ওয়ার্ডপ্রেস ইউআরএল, সাইট ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেশন, ইমেল অ্যাড্রেস, তারপরে মেম্বারশিপ, যে কেউ এখানে মেম্বারশিপ হতে পারবে কি না সেই বিষয়টা। তারপর নিউ ইউজার ডিফল্ট রোল, নিউ ইউজার যখন তৈরি করব তখন ডিফল্ট হিসাবে সাবস্ক্রাইব থাকবে, বা যদি আমরা চাই না অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। যতই ইউজার তৈরি করব তার রোলটা ডিফাইন করার আগে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, ডিফাইন তো করতে পারবেই। তো সেই জিনিসটা নিউ ইউজার ডিফল্ট রোল কোনটা থাকবে। তারপর সাইট ল্যাঙ্গুয়েজ কি থাকবে, টাইম জোন কোনটা থাকবে, ডেট ফরম্যাট কোনটা থাকবে, টাইম ফরম্যাট কোনটা থাকবে। তারপরে হলো উইক স্টার্টটা কোথায় থেকে শুরু হবে, মানডে না শনিবার না শুক্রবার, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। মজো অটো আপডেট ম্যানেজার, এগুলো দরকার নাই, এগুলো আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করার প্রয়োজন নেই, এইগুলো চেঞ্জ করবেন। তারপরে রাইটিংয়ে যাই। রাইটিংয়ে হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আনক্যাটাগরিজড। আমরা দেখছি গতদিন পোস্ট দেওয়ার সময় যে একটা পোস্ট দিলাম বাট ক্যাটাগরি সিলেক্ট করলাম না, তাহলে কোনো ক্যাটাগরি সিলেক্ট না থাকলে কোন ক্যাটাগরির আন্ডারে ওই পোস্টটা হবে। তো এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে এখানে সেট করে দিতে পারি, মানে ক্যাটাগরি তৈরি করে কি আছে, আনক্যাটাগরাইজড আছে। তারপরে ডিফল্ট পোস্ট ফরম্যাট, পোস্ট যখন দিব তখন কোন ফরম্যাটে শো হবে, কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, এতে চার্ট আকারে না গ্যালারি আকারে না লিঙ্ক আকারে না ইমেজ আকারে না কোয়াট আকারে না স্ট্যাটাস ভিডিও অডিও। তো স্ট্যান্ডার্ড আকারে পোস্টগুলি সবসময় স্ট্যান্ডার্ড হবে। কি স্ট্যান্ডার্ড, যে উপরে টাইটেল থাকবে, তারপর ইমেজ থাকতে পারে, তারপর ডেসক্রিপশন, তার ডেসক্রিপশনের মাঝে ইউআরএল থাকতে পারে কিংবা ইমেজ থাকতে পারে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর যদি আমি ভিডিও দেই অডিও দেই, শুধু অডিও থাকবে, শুধু ভিডিও থাকবে, শুধু ইমেজ থাকবে, অন্য কিছু থাকবে না। স্ট্যান্ডার্ড মোডটাই স্ট্যান্ডার্ড পোস্টের জন্য, যে সব কিছু মিলেই আমরা একটা পোস্ট করতে চাচ্ছি, নট অনলি ইমেজ, নট অনলি ভিডিও, নট অনলি অডিও। আমরা স্যার এটা হচ্ছে পোস্ট দেওয়ার সময় এটা সিলেক্ট করে রাখা যায় না? হ্যাঁ, পোস্ট দেওয়ার সময়ও করা যায়। আপনি যখন পোস্ট করতে যাবেন, অ্যাডমিন, এখানে সাইডে অপশনগুলো আছে, এগুলো ডিফল্টভাবে কি থাকবে সেটা বলা হচ্ছে।
আমরা এটা কোথায় আসলাম, পোস্টে এলিমেন্টের মেবি সেট আপ দেওয়া আছে নাকি, ওয়ার্ডপ্রেসে যাই, এই যে অ্যাড নিউ, এই যেখানে স্ট্যান্ডার্ড, সরি এখানে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এইখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেল। আর আমারও এমন দেখাচ্ছে। না এখানে মোড চেঞ্জ করতে হবে, দাঁড়াও। এখানে কোড এডিটর, কোড এডিটর, এখানেই থাকার কথা। আচ্ছা নতুন করে একটা দেখি, এটাতে একটা এডিটর মেবি আমি সেট আপ দিয়েছিলাম, প্লাগইন, সেই প্লাগইনের জন্য এরকম হতে পারে। আমি আবারও সাব ডোমেইনে যাই, ওইটাও ঠিক করা যাবে, আমি দেখি। আরেকটা সাব ডোমেইন তৈরি করি।
এই যে এটার জন্য ওয়েলকাম টু ব্ল্যাক এডিটর। এই এডিটরটা কিভাবে আসতেছে? স্যার এটা গুটেনবার্গ এডিটর মনে হয় অটোমেটিক। আমি এখানে যাই, এটাকে আগে প্লাগইনস। ও এডিটর তো এডিটর সেখানে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নেই, যে প্লাগ ইন এডিটর এই পেজে গেলে এই থিমটা কি কি কোড দিয়ে করা আছে, কি কি স্টাইল শিট করা আছে, কতগুলো পেজ আছে, এই জিনিসগুলোকে আমরা এডিট করতে পারবো। তো এডিটরে ক্লিক করলে এখানে একটা মেসেজ দিচ্ছে যে খুব সাবধান, এটা যা আছে এটা যদি আমরা এডিট করতে চাই তাহলে টেমপ্লেটটা ভেঙে যেতে পারে বা সঠিকভাবে কাজ নাও করতে পারে। তো আমরা যখন বলবো না ঠিক আছে আমি দেখবো, আই আন্ডারস্ট্যান্ড, এডিট করতে পারবেন। এডিট করতে গেলে আপনি তো পিএসপি সঠিকভাবে নাও জানতে পারেন, তো পিএসপির দু একটা কোড এডিট করতেছেন, তাহলে কি হবে, আপনি পিএসপি জানেন না কিন্তু একটা লাইন কেটে দিলেন, তাহলে কি ফুল থিমটা নষ্ট হয়ে যাবে। তো তারপরেও আপনি এক্সপার্ট, সেক্ষেত্রে একটা থিমের প্রবলেম, সে প্রবলেমটাও এখান থেকে কোডগুলো এডিট করে কি করতে পারবেন, থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটা ছিল প্লাগইন এডিটর। আচ্ছা, টুলসে যাই তো। স্যার প্লাগইন কি সবগুলোই পিএইচপি দিয়ে বানানো? হুম, পিএসপি, অবশ্যই পিএসপি। শুধু পিএসপি দিতে হয় না, প্লাগইনস এর মধ্যে কি দেখলাম, না এটাও না। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম ওটা দেখাবো আমি। এখানে সিলেক্ট করে দেওয়া যায় যে আমি কোন মোডে বা কোন স্টাইলে পোস্টগুলো করবো, স্ট্যান্ডার্ড মোডে না ইমেজ না অডিও ভিডিও, এটা করা যায়। এখান থেকেই তো থাকার কথা। এটা অন্য একটা এডিটর তো, এই জন্য এরকম হচ্ছে। জি স্যার, কালকে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম কিন্তু স্যার পারতেছিলাম না। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি একটু স্যার ক্লাস থেকে বের হবো। স্যার আমার হচ্ছে পোর্টফোলিও লিঙ্কটা স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখন দিয়েন না, আমি যখন নেব তখন আমি বলবো আমি, ঠিক আছে? জি স্যার, আমি স্যার একটু বাসা যাবো তো স্যার, ক্লাস থেকে বের হইতাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা রাইটিং এ দেখতেছিলাম তাই না, যে এইটা সিলেক্ট করা যায় কিনা, ওখান থেকে করা যায়, আছে, হয়তো আমি এই ইন্টারফেসটা নিয়ে কাজ করি নাই, এই জন্য খুঁজতে একটু। পাবলিশ,
আচ্ছা এগুলো পরে দেখবো না। তারপরে সেটিংসের মধ্যে রিডিং অপশন আছে। আচ্ছা এখানে দেখতেছিলাম আর কি, যে ডিফল্ট পোস্ট দিলে কোন সেকশনে ডিফল্টভাবে ধরে থাকবে সেটা। তারপর পোস্ট ভায়া মেইল, মেইল সার্ভার আমরা এগুলো দেখি না, এগুলো দেওয়ার দরকার নাই এখন আপাতত, যা আছে সেটাই, কারণ আমরা মেইল নিয়ে কাজই করি নাই। মেইলের জন্য আমাদের বিভিন্ন প্লাগ ইন আছে, কিংবা আমাদের ওই যে একটা কন্ট্যাক্ট ফর্ম করেছিলাম, কন্ট্যাক্ট থেকে কেউ যদি মেইল করে সেই মেইলটা কোন সার্ভারে আসবে, কোন পোর্ট দিয়ে আসবে, এই বিষয়গুলো এখানে আছে। তো আমরা যেহেতু মেইল নিয়ে এখনও ঘাটাঘুটা করি নাই, মেইল নিয়ে আসতে পারি নাই পিএসপি দিয়ে, সেহেতু এগুলো যা আছে তাই। রিডিংয়ে ক্লিক করলে আছে হচ্ছে ওই যে আমরা কালকে মেবি দেখি নাই, যে আমাদের যে পোস্ট নিউ, এটা হোম পেজ, এই হোম পেজে তো আবার এই পোস্টগুলো শো করতেছে। তো আমাদের এই পেজের হোম পেজে আমরা এত কিছু রাখবো না, পোস্টগুলো রাখবো না। আমরা যত পোস্ট দিব অন্য একটা পেজ তৈরি করব, সেই পেজে সেই পোস্টগুলো দেখাবে। যেমন ব্লগ নামে যদি একটা পেজ থাকে, সেই পেজে শুধু ব্লগ দেখাবে। অ্যাবাউট নামে একটা পেজ থাকবে, সেই পেজে অ্যাবাউট থাকবে। কন্ট্যাক্ট নামে একটা পেজ থাকবে, সেই পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। হোম পেজ গেলে হোম পেজের একটা স্ট্রাকচার থাকবে। এই জিনিসগুলো এখান থেকে সেট করে দেওয়া যাবে, যে আমাদের ইওর হোম পেজ ডিসপ্লে, হোম পেজটা কী হবে। আমাদের যদি এখানে পেজ তৈরি করা থাকতো, তো এখানে স্ট্যাটিক পেজে ক্লিক করলে হোম পেজ হিসেবে কোন পেজ থাকবে। আমরা হোম পেজ নামে কোনো পেজ তৈরি করি না, যে আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে, হোম পেজ একটা ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটা আমরা চাচ্ছি যে যখন হোম পেজে যাবে তখন সেই পেজটা শো করবে। আর পোস্ট পেজ মানে এই পেজগুলো যে পোস্ট করতেছি সেই পোস্টগুলো কোন পেজে থাকবে, আমরা চাচ্ছি স্যাম্পল পেজে এই পোস্টগুলো থাকবে। আর হোম পেজ নামে একটা পেজ তৈরি করবে, সেই পেজে হোম পেজটা থাকবে। তারপরে হচ্ছে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, কয়টা ব্লগ শো করবে বা পোস্ট শো করবে সেটা এখান থেকে কম বেশি করে দিতে পারো। তারপরে ফিড শো করবে কতগুলো, সেগুলো এখান থেকে আমরা সেটিং করে দিতে পারবো। তারপরে ফুল টেক্সট থাকবে না সামারি টেক্সট থাকবে, তার মানে একটা পোস্ট করলাম, একটা পোস্ট করে নিই, আচ্ছা একটা পোস্ট করে নিই, দিস ইজ টেস্ট পোস্ট, টাইটেল দিলাম, এখানে অনেকগুলো লেখা দিলাম। এখানে কিছু লেখা দিলাম, এতগুলো লেখা দিচ্ছি, পোস্ট পাবলিশ করে দিলাম। কি এখানে বলতেছে পাবলিশ সেভ ড্রাফট প্রিভিউ, আচ্ছা পাবলিশ করে দিলাম। এই যে, তো এই পোস্টের কতটুকু অংশ দেখা যাবে টোটাল, এটা কিন্তু হোম পেজ বা পোস্ট পেজ, এই পেজের একটা পোস্টের কতটুকু অংশ দেখা যাবে, এইটুকু অংশ আমরা দেখাতে চাচ্ছি না। আমরা এইটুকু অংশ দেখাতে চাচ্ছি যখন এই পেজের বা এই পোস্টের ডিটেলসে যাবে, তখন আমরা চাচ্ছি ফুল ডেসক্রিপশনগুলো দেখাবে। আদারওয়াইজ যখন পোস্টটা দেখাবে তখন এতগুলো দেখাবে না। এই জিনিসটা এখান থেকে করে দেওয়া যাবে, যে আমরা যদি
সামারি করে দেই এবং সেভ দেই, তাহলে এখন যদি রিলোড দিই, যাই হোক এখানে দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র এতটুকু দেখাবে, কিংবা 2-3 লাইন, বা আমরা ফিক্সড করে দেব কতটুকু অংশ দেখাবে। আর রিড মোর অপশন থাকবে, বা বা এই পেজের যখন আমরা ডেসক্রিপশনে চলে যাব তখন এটা দেখাবে। এটা থিমের জন্য দেখাচ্ছে না। তো ফুল টেক্সট এখানে দিলে আমরা ফুল ডেসক্রিপশনটাই দেখতে পাবো একটা পেজের। আর যদি সামারি দেই, কিছু অংশ আমরা দেখব, আর বাদ বাকি অংশ ওই পোস্টের ভিতরে ঢুকলে দেখতে পাবো। যেমন প্রথম আলোর যদি আমরা যাই, এই যে একটা পোস্টের টোটাল জিনিস এখানে দেওয়া নাই, আমরা এতটুকু অংশ দেওয়া আছে, এটুকুই বলা আছে সামারি। যখন আমরা এই পেজে চলে যাব তখন ডিটেলস হলো লেখাগুলো বা ডেসক্রিপশনগুলো শো করতেছে। ঠিক তেমনি এটাও, এটা করার জন্য আমাদেরকে কি দিতে হয়? সামারি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অবশ্যই এটা কখনো টিক চিহ্ন দিব না, কারণ আমরা চাচ্ছি যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো যেন সার্চ ইঞ্জিনে বা গুগলে সার্চ দিলে যেন খুঁজে পাই। আর এমন কিছু পোস্ট দিব যে পোস্টগুলো যদি আমরা চাই কখনো যে সার্চ ইঞ্জিনে সার্চ দিলে যাতে না দেখা যায়, সেক্ষেত্রে এই টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে টিক চিহ্ন যদি সারা থাকে তাহলে ওই জিনিসটাকে সার্চ ইঞ্জিনে খুঁজলেও এটা পাবে, আর যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে খুঁজে পাবে না। আমরা ব্যাপারগুলো কি বুঝতে পারতেছি? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, এই ছিল রিডিং। ডিসকাশন এখানে মানে কমেন্টের বিষয়, কতদিন পর্যন্ত কমেন্টটা থাকবে, কতদিন পর্যন্ত কতগুলো কমেন্ট ধরবে, কতদিন পরে কমেন্টটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এই কমেন্টটা কি ডাইরেক্ট কমেন্ট করলে পাবলিক দেখতে পাবে কি না, এই জিনিসগুলো এখানে, এই জিনিসগুলো একটু কাইন্ডলি সবাই পড়ে নিয়ে একটু দেখো, তাহলেই বুঝতে পারবো সবাই। মিডিয়া তো উপরে দেখলাম। তারপরে মিডিয়া একটা ইমেজ, আমরা একটা ইমেজ যখন মিডিয়াতে আপলোড দিই, আচ্ছা কোনো মিডিয়া নাই, আমরা একটা ইমেজ নিই, যখন কোনো একটা ইমেজ এই ইমেজটা যখন আমরা ওপেন করতেছি বা যখন আপলোড দিচ্ছি, তখন এই ইমেজের 4টি ইমেজ এর রূপান্তর হয়, 4টিতে আপলোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ এখানে একটা আছে, বাট এই ইমেজটা 4টা ইমেজে আপলোড হয়েছে। আমরা যদি একটু সি প্যানেলে যাই তাহলে জিনিসটা বুঝতে পারবো। নিউ ফাইল ম্যানেজার, তারপরে আছে এই যে এটাতে, এই যে কন্টেন্টের মধ্যে সব কিছু থাকবে, কন্টেন্ট
তারপরে হচ্ছে প্লাগইন থিমস, অ্যাসেস্ট, ইমেজ। এই যে আমরা ইমেজ দিছিলাম কি, এটা কি একটু দেখি, এটা তো নয় মনে হয়, এটা নয়। আপলোড 2020। এই যে আমরা একটা ইমেজ দিছিলাম, 3টা ইমেজে রূপান্তর হয়েছে। আমরা ইনসার্ট দিলাম একটা, কিন্তু আপলোড করলাম একটা, 3টা ইমেজে নিয়ে নিছি। একটার সাইজ হচ্ছে 150x150, 300x170, আর একটা ব্যানার যেটা অরিজিনাল সাইজ। এই সাইজগুলো যদি আমরা ডিফাইন করে দিতে চাই, সেটা এখান থেকে সেটিংস থেকে, এই যে মিডিয়া, এই যে থাম্বনেইল সাইজ ডিফল্টভাবে 150 আছে। আমরা চাচ্ছি না থাম্বনেইল সাইজটা হবে 200, তাহলে এখান থেকে আমরা 200 করে দিতে হবে, 200। তাহলে আপলোড নেওয়ার সময় 200 করে হবে। তারপরে মিডিয়াম সাইজটা 300 আছে, আমরা যদি চাই না 500 হবে, তাহলে এখান থেকে 500। তারপর লার্জ সাইজটা কত হবে, 1024, এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। তাহলে একটা ইমেজ যখন আমরা আপলোড দেবো তখন 3টা ভাগে ভাগ হয়ে যাবে, বা 3টা ইমেজ আপলোড হবে বিভিন্ন কাজের জন্য এটা। বা যেমন একটা ইমেজ ছোট্ট যখন ডিভাইসে নিয়ে যাচ্ছে, তখন ইমেজটাকে ছোট করে দেখালে পারফেক্ট দেখা যাবে। একটা বড় ইমেজে যদি কম্প্রেস করি, ছোট করি, তখন ওই ইমেজটার মূল জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বিভিন্ন ডিভাইসের জন্য, প্রত্যেকটা ডিভাইসে যেন পারফেক্টলি ইমেজটা দেখা যায়, সেই জন্য এরা 3টা ক্যাটাগরিতে ইমেজটা আপলোড নেয়। এই 3টা ক্যাটাগরি কত কত হবে, এগুলো পূর্ব থেকে ডিফাইন করা থাকে, এত এত হবে। আমরা চাইলে সেগুলোকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এই অপশনটা কি বুঝতে পারছি? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। তারপরে পারমালিঙ্ক। পারমালিঙ্ক মানে হচ্ছে, আচ্ছা এগুলো একটু ধীরেতে বুঝি, এখনই বুঝতে হবে এমনটা না, প্রাইভেসি লাগবে না। আচ্ছা আমরা এখন একটা থিম আপলোড করব, থিম দিব, সুন্দর একটা থিম খুঁজে বের করে সেই থিমটা এডিট করার ট্রাই করব। নর্মাল থিম দেওয়া আছে এরকম এরকম, তো আমরা এই থিমটা চাচ্ছি না, আমরা নতুন করে অন্য একটা থিম আপলোড করব যেটা অনেক সুন্দর হবে। যেমন এটাও হতে পারে, এটার নাম হচ্ছে সিডনি থিম, অ্যাডনি থিম একটা আছে, সিডনি থিম একটা আছে, অনেক থিম আছে। সেই থিমগুলো কীভাবে কাস্টমাইজ করবো একটু দেখি। আচ্ছা তাহলে থিম যদি ইনস্টল দিতে চাই, তাহলে যাইতে হবে কোথায়, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করব। এখন আমরা এখান থেকে থিম খুঁজব, যে অনেক থিম এখানে আছে, সেই থিমগুলো কীভাবে দেখতে পারবো। এই যে wordpress.org থিম, এখানে ক্লিক করলে আমাদের এখানে থিম শো করবে, অনেক থিম, হাজার হাজার ফ্রি থিম আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা থিম ইনস্টল করব, নাম দেয় সিডনি। এই যে এটা হলো সিডনি থিম, আর এটা হলো সিডনি হোটেল সিডনি, এটা না, আমরা সিডনি থিম, এই থিমটা ইনস্টল করব, অ্যাক্টিভ করে দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, পেজটা ভিজিট করি, কেমন লাগবে, লুকিংটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যা পোস্ট সেগুলোই আছে, আমাদের এরকম আসে নাই, এরকম আসে নাই। তো মূলত সিডনি থিমটা ডিফল্টভাবে এরকম থাকবে, সেটাকে কাস্টমাইজ করব, তো এরকম আসে নাই। ওকে, ড্যাশবোর্ডে চলে যায়।
ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কিন্তু থিম দিলাম। আপডেটসে বা ড্যাশবোর্ডে আমরা লক্ষ্য করতেছি এই থিমের জন্য এর সহকারী কিছু প্লাগ ইন দিতে হবে। যেমন এখানে লেখা আছে দিস থিম রিকমেন্ডস দি ফলোইং প্লাগইনস। এই থিম দিলেই এই প্লাগইনগুলো দিতে হবে, দিলে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, উইদাউট করতে পারবো না। তাহলে কি কি? একটা এলিমেন্টর অ্যান্ড সিডনি টুল বক্স, এই দুইটা থিম আর দুইটা প্লাগইন আমাদেরকে ইনস্টল দিতে হবে, উইদাউট আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, প্লাগইনসে যাই, কি বলে প্লাগইনসে এই কথা বলতেছে যে আমাদের এই দুইটা থিম কি করতে হবে, ইনস্টল দিতে হবে। তাহলে ইনস্টল দেওয়ার জন্য আমরা ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। দেওয়ার পরে এই যে দুইটা থিম আমাদেরকে দিতে বলতেছে। প্রথমে দেই ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, সাকসেসফুলি ইনস্টলড দ্য প্লাগইন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার 3.0.11। ওকে, আবার যাই, এটাকে অ্যাক্টিভ করে দেই। তারপরে এইটা সিডনি টুল বক্স ইনস্টল। আচ্ছা, এটা কেটে দেই, এক জায়গায় যাবে অ্যাড দেওয়ার জন্য, এক জায়গায় যাবে, কেটে দিলাম। আবারও যাই প্লাগইনস, যাওয়ার পরে কই গেল, ও এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করি, তারপরে আবার সিডনিতে ইনস্টল করি, করলে আবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল, অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ হয়ে গেছে, আর কোনো প্লাগইন নাই। তাহলে একটা থিম ইনস্টল দেওয়ার পরই আমাকে দেখতে হবে কোনো জায়গায় বলতেছে কি না যে এই থিমের জন্য কোনো রিকমেন্ড প্লাগইন আছে কি না বা রিকোয়ার্ড প্লাগইন আছে কি না। যদি থাকে তাহলে সাথে সাথে সেই প্লাগইনগুলো ইনস্টল দিতে হবে অ্যান্ড অ্যাক্টিভ করতে হবে। ফার্স্ট টাইম আমাদেরকে একটা থিম চুজ করতে হবে। থিম চুজ করার পরে আমাদেরকে কি করতে হবে, যে এর সহকারী কোনো প্লাগইন আছে কিনা সেই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। কাজ কি বুঝতে পারছি? 3 নম্বরে আমাদেরকে এখন লক্ষ্য করতে হবে ড্যাশবোর্ডের কি কি পরিবর্তন আসলো। ড্যাশবোর্ডে কি কি পরিবর্তন আসলো? আমাদের অনেকগুলো পরিবর্তন আসছে। ড্যাশবোর্ড ছিল, পোস্ট ছিল, মিডিয়া ছিল, পেজ ছিল, কমেন্ট ছিল, এলিমেন্টর ছিল না। ছিল? এলিমেন্টর ছিল না। টেমপ্লেট ছিল না, টেমপ্লেট ছিল না। তারপরে অ্যাপিয়ারেন্সে যা ছিল সেগুলোই, কিন্তু এখানে দুইটা জিনিস অ্যাড হয়েছে, সিডনি ইনফো আর এলিমেন্ট থিম এডিটর ছিল। ওকে, সিডনি ইনফরমেশন এটা আছে। প্লাগইনসে কিছু নাই, ইউজারসে কিছু নাই, টুলসে যা ছিল তাই, সেটিংসে যা ছিল তাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর অ্যাড হয়েছে আর সিডনি ইনফরমেশন অ্যাড হয়েছে। আমরা এখান থেকে সিডনির সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, ওয়েলকাম টু সিডনি। সিডনি কি, কীভাবে ইনস্টল করতে হবে, এর জন্য কী কী প্লাগইন ইনস্টল করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা নর্মালি কি করতে পারতেছি, একটু ভিজিট করে আসি। নর্মালি এরকম আছে। এই যে এখন আমি যে বিষয়টা ওখানে দেখাইছিলাম যে সামারি দিলে কি হবে আর টেক্সট দিলে কি হবে। আমি সামারি দিছিলাম, এজন্য কি অল্প একটু টেক্সট শো করছে, ফুল টেক্সট শো করে নাই। যখন আমি এর ভিতরে যাব তখন কি করবে, এই যে ফুল ডেসক্রিপশনটা দেখাচ্ছে। বললাম না এটা থিমের উপর ডিপেন্ড করতেছে, তো তাই। আচ্ছা, এখন একটু পেজে যাই। প্রাইভেসি আর আছে হলো স্যাম্পলস। আচ্ছা,
ওকে, থিম কাস্টমাইজে যাই আমরা প্রথমে, কি কি বিষয় আমরা চেঞ্জ করতে পারি সেটা দেখি। এরকম আছে। আচ্ছা, এখানে ব্লক অপশন, ফন্ট পেজ, ফন্টস, হোম পেজ সেটিং। এখানে কোনো পেজ সিলেক্ট নাই, আমরা একটা পেজ তৈরি করব হোম পেজের জন্য। ফার্স্ট টাইম একটা থিম ইনস্টল করার পরে আমরা একটা পেজ তৈরি করব ব্ল্যাঙ্ক হোম পেজ নামে। আমরা চাচ্ছি এটা হোম পেজে এই ইনফরমেশনগুলো আসতেছে, তো না, আমরা হোম পেজে এই ইনফরমেশনগুলো আনবো না। এই যত পোস্ট দিব সেটা পোস্ট পেজে থাকবে, মানে ব্লগ পেজে থাকবে, আর আমাদের হোম পেজ একটা ব্ল্যাঙ্ক থাকবে, সেটাতে আমরা এরকম ডিজাইন করব। তো আমরা তাহলে যাব কোথায়, একটা পেজ তৈরি করব। পেজে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ পেজ। ওকে, এখানে আমরা একটা টাইটেল দিব হোম, পাবলিশ, কোনো কিছু রাখলাম না, পাবলিশ। তারপরে মাউসটা যে সমস্যা করতেছে, আবার অ্যাড নিউ, আরেকটা দেই ব্লগ, দুইটা পেজ তৈরি করলাম, এটাও পাবলিশ দিলাম। তাহলে আমাদের পেজ দুইটা হলো। এখানে তাহলে অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে ক্লিক করব। তারপরে যাব হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংয়ে যাই, হোম পেজ হিসেবে কোনটা থাকবে, এই যে হোম নামে যে পেজটা তৈরি করলাম সেটা। আর পোস্ট পেজে কোনগুলো থাকবে, পোস্টগুলো কোন পেজে থাকবে, এই যে ব্লগ নামে যে পেজ তৈরি করলাম সেগুলো দিয়ে আপডেট দিয়ে দেব। ওকে, এখন রিলোড দিই, এরকম দেখাচ্ছে। এখন আমরা কি করব, যে মেনু আগে তৈরি করে নিই, মেনু তৈরি করি। মেনুস এ ক্লিক করব, তারপরে একটা মেনু তৈরি করাই আছে। আচ্ছা, আমরা একটা মেনু তৈরি করলাম, ক্রিয়েট করব। এখন মেনুটা কোথায় থাকবে, প্রাইমারি মেনু হিসেবে থাকবে। কী কী থাকবে, হোম, ব্লগ, স্যাম্পল পেজ, এই তিনটাই থাকবে। সেভ দিলাম। এখন এটা রিলোড দিই, এই যে মেনুটা চলে আসছে। ওকে, এখন আবার কাস্টমাইজে যাই, কি কি চেঞ্জ করতে পারি সেগুলো দেখি। আচ্ছা, এটা একটা স্লাইডার, এই থিমটা একটু প্রিমিয়াম করছে দেখে মানে স্লাইডারটা দেয় না। এই স্লাইডারটা তৈরি করার জন্য এখানে একটা অপশনই থাকতো, দেখি আছে কিনা। এখানে কোনো স্লাইডার আছে, স্লাইডার নেই। আচ্ছা, পেজে যাই তো, হোম পেজ, এডিট, আমি বলতেছি একটু
একটু দেখে নিচ্ছি, অপশনগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে এই থিমটা ফ্রি ছিল, এখন আবার প্রিমিয়াম করছে। এত সময় লাগে। কোনো আপডেট আছে দেখতে, কি আপডেট করতে বলছে? আচ্ছা, রিইনস্টল করে দিই একটু। আপডেট থাকলে এই থিমগুলো পারফেক্টলি কাজ করে না, এজন্য আমাদেরকে সবসময় দেখতে হবে কোনো আপডেট আছে কিনা। এখন কিছু চেঞ্জ হয়েছে। ওকে, ওকে, আমরা এখন এরকম পেজ তৈরি করতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে আমি আবারও একটু বলি। ফার্স্ট টাইম আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করে হোম পেজ হিসেবে কোনটা থাকবে, ব্লগ পেজ হিসেবে কোনটা থাকবে, এগুলো ডিফাইন করে দিব। কোথায় থেকে? অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম যাওয়ার পরে কোথায় থেকে, যে ওইখানে হোম সেটিং নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা কোন পেজ কি হিসাবে দেখাবে সেটা করে দিতে পারবো। এখন এই হোম পেজটাকে ডিজাইন করার জন্য, এরকম ডিজাইন করার জন্য কি করব? আচ্ছা, আজকের আমি এটা দেখাবো না, দেখাবো এই যে এগুলো, এই সার্ভিস, হু উই আর, তারপরে এই জিনিসগুলো আমরা আজকে দেখব। ধীরে ধীরে এটা দেখে দেখে আমরা তৈরি করব, স্লাইডারটা পরে দেখব। ওকে, তাহলে আমরা কোথায় সেটিং করব? হোম পেজ। হোম পেজে যেন এরকম স্টাইল থাকে। তাহলে হোম পেজটাকে এডিট করব। হোম পেজ নাম আমরা আগে তৈরি করলাম, তারপরে এখন এডিটে চাপ দেব। এডিট উইথ এলিমেন্টর এরকম একটা অপশন থাকবে। যখন আমরা ওই যে এলিমেন্টরটা সেট আপ দিলাম বা ইনস্টল দিলাম এবং অ্যাক্টিভ করলাম, তারপরে কোনো পেজ এডিট করতে চাইলেই এরকম একটা অপশন আসবে। এই অপশনে আমরা কি করব? এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টর একটা এডিটর, ওয়েবসাইট বিল্ডার। একটা ওয়েবসাইট তৈরি করব, সেই তৈরি করার জন্য কি কি জিনিস লাগে সব কিছু এখানে দেওয়া আছে। যেমন এর আগে আমরা কোন একটা টাইটেল দিব বা এরকম স্টাইল করব, এরকম স্টাইলগুলো করতে আমরা পারি নাই। তো এখন আমরা করতে পারবো সব কিছু। এরকম ইমেজ নিতে পারবো, এরকম লেখা দিতে পারবো, এই লেখাগুলোকে এডিট করতে পারবো। সেটা করার জন্য কি করতে হবে? এরকম আমরা এডিটর ওপেন করলাম, এলিমেন্টরের এলিমেন্ট সমূহ এগুলো, এগুলো দিয়ে আমরা এই জিনিসগুলো ডিজাইন করতে পারবো। এখানে যে জিনিসগুলো আছে, ওকে, প্রথমে একটা সেকশন নেব, টোটাল একটা সেকশন নেব। তাহলে সেকশন নেওয়ার জন্য আমরা অ্যাড নিউ সেকশন দেখতে পাচ্ছি কি সবাই? অ্যাড নিউ পাচ্ছি, এখানে ক্লিক করব। জি ক্লিক করলে এই যে এরকম একটা সেকশন তৈরি হবে। তাহলে আমরা এখানে কয়টা কলাম আছে? 1 2 3। এখানে আমাদের সেকশন দেখাচ্ছে কয়টা সেকশনের কলাম করব। 3 নাম্বারে ক্লিক করলাম, এই যে 3টা কলাম সহ চলে আসলো। পারবো তো নাকি? আবার দেখাই,
এখানে প্লাস বাটনে চাপ দিব, দিলে এরকম আসবে। আমরা যেটা দেখে বা ফলো করে তৈরি করব সেটাতে দেখব কি নিচে। প্রথমে কিন্তু একটা নিচে কলাম, একটা কলাম আছে না প্রথমে, তারপরে 3টা কলাম। আমরা এই একটা কলাম বা রো নিব। তো এটার জন্য আমরা এইটাতে ক্লিক করলাম, একটা চলে আসছে। পরে আমরা বাড়াবো, কিভাবে বাড়ানো যায় সেটা আমরা দেখতেছি। ওকে, এখান থেকে আমরা টেক্সট নামে বা হেডিং নামে একটা টুলস আছে। এখন যদি এই টুলসটা ড্রাগ করে এখানে ছেড়ে দেই, তাহলে অটোমেটিক কি হয়েছে, লেখার জন্য একটা সুযোগ করে দিচ্ছে। তো এখানে আমরা কি লিখবো, যে কোনো লেখা দিতে পারি। আমরা চাচ্ছি আওয়ার সার্ভিসই লিখবো, তাহলে আমরা এখানে কি করতে পারবো, টাইটেল লিখে দিতে পারবো। এই যে চলে আসছে। লিঙ্ক যদি দিতে চাই, যে এখানে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হবে, পেস্ট ইউআরএল অর টাইপ, এখানে ইউআরএল দিতে বলছি। কোথায় আসছি দেখেন, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, সবগুলি আমরা দেখব। আগে কন্টেন্টে কি, যে কি লেখা দেব সেটা দিতে পারতেছি, লিঙ্ক দিতে পারবো, এবং সাইজ এখান থেকে ডিফাইন করতে পারবো। স্মল দিলে ছোট, মিডিয়াম দিলে তার থেকে একটু বড়, লার্জ দিলে তার থেকে একটু বড়, এক্সেল দিলে আরও বড়, এক্সএক্সএল দিলে আরও বড়। আমরা কোন সাইজটা নেব, এখান থেকে সাইজটা ডিফাইন করতে পারি। তারপরে কোন ট্যাগ হিসাবে নেব সেটাও দিতে পারি। এখানে দেখেন অ্যালাইনমেন্ট, এই লেখাটা কোন জায়গায় থাকবে, লেফটে আছে, রাইটে চলে গেছে, সেন্টারে। অতি সহজেই আমরা কি করতে পারতেছি, এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারতেছি। স্যার এমন যদি হয় ডাবল এক্সেল এর চেয়ে বড় আমার যদি লাগে? সাইজ দেওয়া যাবে, স্টাইলে যান, আচ্ছা সেগুলোতে আসতেছি, ধীরে ধীরে আসতেছি সব। সাইজ আপনি আরও কত বড় নেবেন সেগুলো করা যাবে, সাইজ বসাতে পারবেন। আমরা যেমন ফন্ট সাইজ বসাতে পারতাম না, এখানে বসাতে পারবেন। আচ্ছা, এটা আমরা নিলাম, নেওয়ার পরে যদি কালার করতে চান স্টাইলে যান, টেক্সট কালার, কি কালার দিতে চান দেন, ওয়েস। টাইপোগ্রাফির মধ্যে এখন দেখেন ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলিটা সিলেক্ট করে দিতে পারেন। দেখছেন, কোনটা চান আপনি সেটা দিতে পারেন। স্যার এখানে কি ডিফল্ট ভাবে গুগলের সবগুলো দেওয়া আছে? হ্যাঁ, ডিফল্টভাবে মোটামুটি সবগুলোই দেওয়া আছে। এই যে দেখুন, অনেক ফন্ট। তারপরে এই যে সাইজ, আপনি সাইজ নিতে চাচ্ছেন, সাইজ এই যে এখান থেকে আপনি সাইজ বড় করতে পারেন, কত বড় করবেন, এই তো নাকি। স্যার এর বাইরে যদি কোনো ফন্ট ইউজ করা লাগে তাহলে? আচ্ছা সেগুলো দেখবো, ওয়েট করেন। বাইরে লাগবে না, কীভাবে করবো সেগুলোও দেখব। আচ্ছা দেখেন, আমরা এতটুকু চাচ্ছি, এতটুকু আরও বড় করতে চাইলে পারবেনই তো নাকি। ফন্ট উইডথটা কী দিব, 700, 500, বুঝতে পারতেছেন হচ্ছে আমরা কোনটা দিতে পারবো। ট্রান্সফর্ম, আপার কেচি দেওয়া আছে, লোয়ার কেচ, ক্যাপিটালাইজ। আমি বড় লেখাগুলি কপি করছি তো এই জন্য। ক্যাপিটালাইজ হলে কি হবে, প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। দিস ইজ অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন, এখান থেকে যদি করে দেন লয়ার কেস, একবার সবগুলো লয়ার, যদি কোন আপার কেস সবগুলো আপার, যদি ক্যাপিটালাইজ। বুঝতে পারছেন? আমি তখন দিছিলাম সবগুলোই কি বড় হাতের লিখে দিছিলাম, এই জন্য চেঞ্জ হচ্ছিল না। আওয়ার সার্ভিসেস, ওকে। আমরা এখান থেকে ট্রান্সফর্মটাও দিতে পারতেছি। তারপর স্টাইলে নর্মাল, ইটালিক, দেখেন এখান থেকে সব কিছুই আছে।
তারপরে কি ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন যদি দিতে চান। বুঝতে তো পারতেছেন নাকি? তারপরে লাইন জি স্যার। কত থাকবে, এই যে লাইন হাইট, এগুলোর জন্য কোডিং করতে হচ্ছে। তারপর স্পেসিং, কত স্পেস হবে, খুব মজার বিষয় তাই না? এটা গেল টাইপোগ্রাফি। শ্যাডো যদি দিতে চান, শ্যাডো এই যে জি স্যার, বুঝতেছি। তারপরে ব্লেন্ড মোড, স্ক্রিন, ডার্ক। এটা এত দরকার নয়, তাহলে আমরা এই কয়টা আর ব্যবহার শিখলাম। অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্স আমি পরে দেখাবো। অ্যাডভান্সে হোভার দিতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন লেখাগুলো, যেমন দু একটা দেখাই। মোশনে ক্লিক করলে ফিড ইন, দেখেন ফিড ইন হচ্ছে, এই যে এরকম করে আসবে। তো এই জিনিসগুলো পরে দেখবো, আপাতত এটাই থাক। তারপরে আমাদের কি লাগবে, এই টেক্সটটা লাগতেছে। ওকে, আমরা আরেকটা টেক্সট নিই, এখানে ছেড়ে দিলাম, এখানে এইটুকু লেখা বসে দিলাম। এটাকেও আপনি কি করতে পারবেন, দাঁড়ান, এখান থেকে কপি করে আনছি তো এই জন্য এই যে কোডগুলো ধরছে, কোডগুলো ধরা যাবে না, কপি করে অন্য এক জায়গায় পেস্ট করেন, তারপরে নিয়ে আসেন, বসালাম। তারপরে এটারও সাইজ করে দেন স্মল। মিডিয়ামটা দিই, তারপরে অ্যালাইনমেন্ট সেট করে দিই। অ্যালাইনমেন্ট দিয়ে দিই। তারপরে কালারটা চেঞ্জ করতে চাইলে কালারে ক্লিক করেন। এটাই রাখলেন। সেম জিনিস, এরও টাইপোগ্রাফি আছে, শ্যাডো আছে, অ্যানিমেশন আছে, সবগুলো। এই যে মার্জিন, এই লেখাটার থেকে এই লেখাটার দূরত্ব কতটুকু, এটা এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারেন। দেখেন, ঠিক আছে, প্যাডিং দিতে পারবেন। ওকে, এগুলো একটু দেখে নিন। আচ্ছা, গেল। তারপর কি আছে, আরেকটা কলাম আছে, কলাম। কলামে ভাগ করবেন কিভাবে দেখেন। এখানে ইনার সেকশন নামে একটা অপশন আছে, এটা আনে ছেড়ে দেন, দেখেন অটোমেটিক দুইটা কলামে ভাগ হয়েছে। আরেকটু কলাম চাচ্ছেন, রাইট বাটনে ক্লিক করলে অ্যাড নিউ কলাম, দেখেন তিনটা ভাগে ভাগ হয়েছে, হয়েছে না? 1 2 3। কি কি আছে একটা কলামে,
একটা ইমেজের সিম্বল আছে, কিছু লেখা আছে, কিছু ডেসক্রিপশন আছে। ওকে, আমরা তাই করি এখানে। তাহলে কি নেব? ইমেজ, দেখেন তো ইমেজ, ইমেজ বক্স, ইমেজ ম্যাপ, স্যার আইকন নেন স্যার। আইকন নেই, হ্যাঁ এটা বাদ দিয়ে দিই। আইকন কই গেল? উপরে স্যার, উপরের ডান পাশে। আইকন নিলাম, এখানে ছেড়ে দিলাম, ক্লিক করেন। এখান থেকে আপলোড আইকন করতে পারবেন, এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। কই গেল? স্যার আইকনটা চেঞ্জ করে দেন তাহলে ভালো হবে। চেঞ্জ করে দিচ্ছি একটু wait। এখানে ক্লিক করলে দেখেন, আইকনের উপর ক্লিক করলে দেখেন আইকন গ্যালারি, কি আইকন আছে? ইমেজের এরকম সার্চ দেন, ইমেজ, এই যে এটা দেওয়া আছে, সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, আসছে না? তারপরে কি আছে? প্যাডিং আছে, গোল চিহ্ন আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, স্টাইলে যান, ব্যাকগ্রাউন্ড কালারটা দেন, এটা সরি এটা না, ক্লিয়ার করে দেব। ওকে, এখানে প্রাইমারি সাইজ রোটেট, অ্যাডভান্সে এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এটা তো টোটাল সেশনের। এখানে প্যাডিং দিতে হবে 10 20 করে দিই। তারপরে মোশন ইফেক্ট, বর্ডার, পজিশন, বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস 50, ওকে 50 দিয়ে রাখলাম। তারপরে বর্ডার কালার নাই, বক্স শ্যাডো, কাজ না করলে বর্ডার টাইপ, বর্ডার টাইপ না, এখানে থাকার কথা। এই যে এটা, এখান থেকে এটা সিলেক্ট করে দেবো, আর এখান থেকে বর্ডার রেডিয়াসগুলো তুলে দিই।
এখন এটার কালার দিই, প্রাইমারি কালার, অবশ্যই একটু কমে দেবো। কেমন আছে? কম। এই তো হয়ে গেছে। আর কি আছে? লেখা আছে। আর এটা অ্যালাইনমেন্টটা লেফট সাইডে, অ্যালাইনমেন্ট লেফট সাইড। ওকে, তারপর একটা হেডিং আছে, হেডিং নেন, ছেড়ে দেন। হেডিং লেখা আছে কি? ইউএক্স ইউআই ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন। ফন্ট সাইজ ছোট করে দেন। ওকে, তারপরে আর কি আছে? একটা ডেসক্রিপশন আছে, আরেকটা নেন। এটা আমি কপি করলাম। স্যার আইকনটার হয়তো একটা বক্স শ্যাডো হয়ে গেছে, কোনটা? আইকনটার। বক্স শ্যাডো হয়ে গেছে না? বক্স শ্যাডো ক্লিক করছিলাম ভাইয়া কত পার্সেন্ট? তখনই স্যার ব্লোয়ার 10 করে দিছে, এটা 0 করে দেন। ওইখানে না, ওই সাইড, এই সাইডে ক্লিক করলে হবে। আচ্ছা, এখানে আমি টেক্সটটা দিলাম, তারপরে টেক্সটের সাইডে স্মল, প্যারাগ্রাফ। ওকে, তারপর সেম জিনিসটা এখানে আমি আসবো, আবার একটা কি আইকন নেব। তাহলে এই সেকশন তৈরি করতে পারবেনই তো, তাই না? এখন এই তিনটা তৈরি করতে পারবেন না? পারবেন। স্যার কোনোভাবে কি সিস্টেম নাই যে কপি করে হ্যাঁ হ্যাঁ, পুরোটা আছে ওখানে? আছে আছে, দেখাচ্ছি। দেখে আসি হচ্ছে কিনা। এই যে দেখেন, হচ্ছে তো, তাই না? উইজেটগুলো তুলে দিব, তাহলে এখান থেকে যাই, ড্যাশবোর্ডে যাই, এই তো উইজেট। এই দেখছেন, সাইড বার নামে লেখা আছে। এগুলো থিম ওয়াইজ নামকরণ করা থাকে। ওকে, এই যে নাই। তারপরে কি আছে? এগুলো তৈরি করেন, এটা তৈরি করেন। এটা দুই কলামে, এটা দুই কলামে আছে, তাহলে আমাদের এক কলাম, দুই কলাম নেই, সেকশন একটা নিলাম। ওইটা আপনি চাইলেন রাইট বাটনে ক্লিক করলে, ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এই যে ডুপ্লিকেট হচ্ছে। তো যেটা সিলেক্ট থাকবে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে।
এই যে হলো ডুপ্লিকেট কলাম হয়েছে, এই যে দেখেন হয়ে গেছে। এই কলামটাকে ডিলিট করেন। এটার আবার এখানে সিলেক্ট করে নিতে হবে, রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, এটাকেও ডিলিট করে দেন। এই যে ঠিক আছে, এর প্যাডিং দেওয়া আছে মেবি, এই জন্য একটু বেশি ফাঁকা আছে, প্যাডিংগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায় প্যাডিং। অ্যাডভান্সে প্যাডিং পারবেন না করতে? সহজ, এখান থেকে জি স্যার। তো বাড়াবেন, তাহলে একটু ট্রাই করেন, তাহলেই পারবেন। ক্লিক করেন, ক্লিক করে অ্যাডভান্সে যান, মার্জিন, এভাবে কতটুকু লাগবে দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আরেকটা সেকশন নিলাম। এই সেকশনে ডাইরেক্ট দুইটা কলামে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট দুইটা কলাম নিলাম, নিয়ে প্রথম কলামে এরকম কিছু লেখা আছে, অ্যাবাউট হু আর ইউ, তাহলে আমরা টেক্সট নিলাম, হেডিং, প্রথমে লেখা আছে কি, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, ফন্টের সাইজ ছোট, তাহলে আমরা এখান থেকে সাইজটা ছোট করে দিই, একটু বড়, আবার কেচ, টেক্সট কালারটা একটু দিই, রেডেস, আর কি আছে, আরও একটু লেখাটা ছোট, স্মল। ওকে, আরেকটা হেডিং নেই, এটা দিতে পারবেন, এটাও দিতে পারবেন। এখন এটা দিবা, দেখেন প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার চলে আসছে। এটা একটু এডিট করে নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন সব কিছু, সব জিনিস। এখানে যত কন্টেন্ট নেওয়া আছে, ভিডিও নেওয়ার জন্য এলিমেন্ট আছে, হ্যাঁ দেখেন। হ্যাঁ বলেন। বলতেছি যদি সার্কেল প্রোগ্রেস বার নেই, সার্কেল দেখালাম, ওইটা দেখে ওখানে অনেক অপশন আছে, সার্কেল করবা না কি আছে, কি করবা দেখলা না, করতে পারবো। ওই সার্কেল প্রোগ্রেসর, ওইটার জন্য প্লাগইন লাগবে, নামে একটা অপশনে আছে, সার্চ দাও, ভিডিও, এই দেখো ভিডিও, এখানে ছেড়ে দাও, কি ভিডিও দিবা, এর থাম্বনেইল পিকচার কি হবে, সব এই অপশনগুলো আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই অপশনগুলো খুঁজে বের করে কাজ করা। এটাতে তো আর আমাদের কি বলে কোডিং করতে হচ্ছে না, এভাবে আমরা সব ডিজাইন করতে পারবো। এখানে যা লাগবে, এই যে আইকনগুলো আছে এখানে, এভাবেই আমরা করতে পারবো, পিকচারগুলো নিতে পারবো, এই যে হোভার করলে এগুলো নিতে পারবো। ঠিক আছে, তো তোমরা ট্রাই করে দেখো কি কি জিনিসগুলো তোমরা নিতে চাও, বা না এগুলো কালকে আমি আবার দেখাবো। স্যার ওই প্রোগ্রেস বারের যেটা বললেন ওইটা কিভাবে প্লাগইনটা অ্যাড করতে হবে প্লাগইনগুলো? আচ্ছা আমি দেখাবো ধীরে ধীরে, এখনই প্লাগইনে যায় না, আর অনেক কাজ আছে, এগুলো আগে এডিট করা শিখি, আজকে তো অনেক কাজ, তাই না, ওগুলো দেখাবো, সবগুলো দেখাবো।
প্লাগইনটা কিভাবে দিয়ে এখানে ইমপ্লিমেন্ট করবেন, বা ওই প্রোগ্রেস বারের জন্য আরেকটা এলিমেন্ট এডিটর ইউজ করলে হয়, এলিমেন্টর প্রো। তো অ্যাডভান্স কিছু কাজ আছে যেগুলো এলিমেন্টর দিয়ে হবে না, এলিমেন্টর প্রো লাগবে। স্যার ওটা কি পেইড ভার্সন নাকি? হ্যাঁ, ওইটা পেইড ভার্সন। আমরা স্যার কই পাবো পেইড? এটা এখন দরকার নাই, আপাতত এগুলো দিয়েই যত করা যায় সেগুলোই করেন, এটা দিয়ে অনেক কিছু করা যায়। আপডেট দিয়ে দিই। ঠিক আছে, কারো কোনো কথা আছে? এখানে আই থিঙ্ক সবগুলো এখন আপনারা পাবেন। এই স্লাইডারটার প্রবলেম হবে, এটা আমরা পরে দেখব। যেগুলো পারবেন সবগুলো করেন, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা পাবেন না, অনেক খুঁজে বের করতে হয়। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা সবাই সংরক্ষণ করে রেখে দেন, সবাই কপি করে নিয়ে নেন। আর আপাতত এতটুকুই প্র্যাকটিস করেন সবাই। এখন আপনাদের উপর, এটা কোডিং করা লাগতেছে না, কিন্তু আপনারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখতে হবে। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কোথায় আছে, কোনটা কোথায় আছে, কোন জিনিসটা কোন জায়গায় গেলে পাবো, এগুলো মাথায় থাকবে। তাহলে সহজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে কোডিংয়ের কোনো ঝামেলা নাই, রেসপন্সিবল কোনো ঝামেলা নাই, শুধু অপশনগুলো মনে রাখা। কেউ কোনো কোশ্চেন করলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?